গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা গল্প নক্ষত্রের রাত। আজকে তৃতীয় পর্ব। প্রফেসর ওয়ার্ডিংটন বললেন, রেবেকা, লাঞ্চ ব্রেকের সময় কি তুমি আমার ঘরে একবার আসবে? ওয়ার্ডিংটনের মুখে মিটিমিটি হাসি, যেন রহস্যময় কোনো ব্যাপার আছে তার ঘরে। একজন অপেক্ষা করবে তোমার জন্যে। কে? তা বলবো না, সে তোমার জন্য একটা সারপ্রাইজ হিসেবেই থাক। আগে ভাগে কিছু বলতে চাই না। লাঞ্চ ব্রেক পর্যন্ত আবল তাবল অনেক কিছুই ভাবল রেবেকা। এমনকি একবার কল্পনাও করল নাসিম এসে বসে আছে, যেন কোনো অদ্ভুত উপায়ে ব্যবস্থা করে চলে এসেছে। সে ঢুকে দেখবে ঘিয়ে পাঞ্জাবি পরা একটা মানুষ, যার কথাবার্তা আশ্চর্য রকম কোমল এবং যে কিছুক্ষণ পরপরেই টেবিলের আঙ্গুল দিয়ে ঠক ঠক করে। এই অভ্যেসটি সে কোথা থেকে জুটিয়েছে কে জানে। ওয়ার্ডিংটনের ঘরে 60 বছর বয়সী এক বুড়ি বসেছিল। তার গায়ে দারুণ চকচকে পোশাক, ঠোঁটে কড়া মেরুন রঙের লিপস্টিক। সে বিরক্ত মুখে ক্রমাগত সিগারেট টানছে। ওয়ার্ডিংটন বললেন, পরিচয় করিয়ে দেই, এ হচ্ছে লুসি, আমার স্ত্রী। এর কথাই তোমাকে বলেছিলাম। আর এই মেয়েটি রেবেকা, বাংলাদেশ থেকে এসেছে। লুসি চোখ নাচালো। ওয়ার্ডিংটন বললেন, এ মেয়ের হাতের ডিজাইনের কথাই বলেছিলাম। বিয়ের সময় এরা হাতে একটা ডিজাইন করে। রেবেকা, হাত মেলে ধরো। রেবেকা হাত মেলে ধরল। লুসি তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল খানিকক্ষণ। তার মধ্যে কোনো উৎসাহ দেখা গেল না। লুসি, তুমি ছবি তুলবে বলেছিলে, ছবি তোলো। লুসি নিতান্ত অনিচ্ছাতেই ছবি তুলতে গেল, যেন তার নিজের কোনো ইচ্ছে নেই। নেহায়াতেই স্বামীকে খুশি করা। রেবেকার মন খারাপ হয়ে গেল। একজন বুড়ি মুখ বেজার করে তার ছবি তুলছে, দৃশ্যটা সুখের নয়। বুঝলে লুসি, এরা বিশ্বাস করে এই ডিজাইন যত বেশি দিন থাকে, এরা বিবাহিত জীবনে ততই সুখী হয়। তাই নাকি? হ্যাঁ, এই মেয়েটির হাতে অনেক দিন ধরে আছে। এ খুব সুখী মেয়ে, তাই না রেবেকা? রেবেকা বলল, আমি কি এখন যেতে পারি স্যার? না, পারো না। চেয়ারটায় বসো, কথা আছে তোমার সঙ্গে। রেবেকা বসল। ওয়ার্ডিংটন হাসি মুখে বললেন, তুমি কি ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামের ব্যাপারে উৎসাহী? রেবেকা অবাক হয়ে তাকিয়ে রইল। আমি তোমার কথা ফ্যাকাল্টিতে আলাপ করেছি। তুমি যদি উৎসাহী হও তাহলে তোমাকে গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে নেওয়া যাবে। রেবেকা কি বলবে ভেবে পেল না। বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থা তেমন ভালো নয়, কিন্তু আমার নিজের কাছে একটা ফান্ড আছে, অ্যামোকা তেল কোম্পানির ফান্ড। সেখান থেকে তোমাকে আমি রিসার্চ স্টুডেন্ট হিসেবে গ্রান্ট দিতে প্রস্তুত আছি। তুমি ভেবে টেবে আমাকে বলবে। অবশ্য খুব একটা সময়ও হাতে নেই। স্প্রিং কোয়ার্টারে এনরোল হতে হলে কয়েকদিনের মধ্যেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। রেবেকা বসে বসে ঘামতে লাগলো। বলে কি এই বুড়ো, সে করবে পিএইচডি, যার অনার্স এবং এমএসসি দ্রুততেই সেকেন্ড ক্লাস, তাও শেষের দিকে। শোনো রেবেকা, আমার মনে হয় না তোমার সরকার বা তোমার অফিস এতে কোনো আপত্তি করবে। বিনা পয়সায় তারা একজনকে ট্রেন করতে পারছে, ঠিক না? জি স্যার, ঠিক। আমি যদি রেবেকা হতাম তাহলে খুব খুশি হয়ে রাজি হতাম। এটা আমার মতে বেশ ভালো একটা সুযোগ। স্যার, আমি রাজি। এখনই রাজি হবার দরকার নেই, তুমি ভেবে দেখো, সময় আছে। প্রফেসর ওয়ার্ডিংটন ড্রয়ার খুলে কিছু ফর্ম বের করলেন। তোমার জন্য ফর্ম আনিয়ে রেখেছি, মনস্থির করে এগুলো ফিল আপ করবে। তোমার সঙ্গে সার্টিফিকেটগুলো কি আছে? জি না স্যার, ওইসব তো আনিনি। সার্টিফিকেটগুলোর ফটোকপি নিশ্চয়ই আছে। তোমার কাছে না থাকলেও আমাদের কাছে আছে। শর্ট কোর্সে এনরোল হবার আগে তোমাকে এসব পাঠাতে হয়েছে, কাজেই সার্টিফিকেটের কপি জোগাড় করতে কোনো অসুবিধে নেই। রেবেকা চুপ করে রইল। আমার উৎসাহ দেখে তুমি অবাক হচ্ছ, তাই না? যে তোমার প্রেমে পড়ে গেলাম নাকি? ইচ্ছে থাকলে উপায় নেই।
আমার স্ত্রীকে তো দেখেছ, শক্ত মহিলা। কি লুসি, ঠিক বলছি না? লুসি হাই তুলল। পরিষ্কার বোঝা যাচ্ছে এ ধরনের কথাবার্তার তার কোনো উৎসাহ নেই। রেবেকা বলল, স্যার, আমি এবার আসি। ঠিক আছে, যাও। বুড়িটিকেও এখন আর খারাপ লাগছে না, ভালোই লাগছে। বুড়ি তার দিকে হাত বাড়ালো। গুড লাক রেবেকা। থ্যাংক ইউ। বুড়ি রেবেকা উচ্চারণ করল খুব পরিষ্কারভাবে, অবিকল বাঙালি মেয়েদের মতো। ছবি ডেভেলপ করলেই তোমাকে পাঠানো হবে। রেবেকা দ্বিতীয়বার বলল, থ্যাংক ইউ। বাকি দিনটা কাটল উত্তেজনার মধ্যে। মেট্রিক পরীক্ষা শুরু হবার ঠিক আগের কয়েক ঘন্টা যেরকম লাগে সেরকম। কোনো কিছুতেই মন বসছে না, সব কিছুই কেমন অস্পষ্ট, ছাড়া ছাড়া। বুকের মধ্যে একটা চাপা ব্যথা বোধ। মেইল বক্সে চিঠি আছে, দেশের চিঠি, খামের উপরে লেখা দেখে মনে হয় টুটুলের লেখা। কিন্তু কেন যেন খুলতে ইচ্ছে হচ্ছে না। আরিয়ারত্না একবার জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? সে আরিয়ারত্নাকে কিছু বলল না। ডক্টর রেলিংয়ের ফুড পয়জনিংয়ের লেকচার কিছুই তার মাথায় ঢুকল না। শুধু আবদুল্লাহ যখন উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, ফুড পয়জনিং দরিদ্র দেশে হয় না, কারণ দরিদ্র দেশে ফুডেই নেই। দরিদ্র দেশের মানুষ যা খায় সবই হজম করে ফেলে। তখন রেবেকা খানিকটা সচেতন হল, কারণ ডক্টর রেলিং তার দিকে তাকিয়ে আছেন। রেবেকা, দরিদ্র দেশের প্রতিনিধি হিসেবে এ প্রসঙ্গে তোমার মতামত কি? রেবেকা চোখ মুখ লাল করে বলল, বাংলাদেশ দরিদ্র নয়। বেশ বড় রকমের একটা হাসির হল্লা উঠল চারদিকে। রেবেকা দাঁড়িয়ে রইল। হাসির কারণ সে পরিষ্কার বুঝতে পারছে না। ডক্টর রেলিং বললেন, বেশ, তুমি তাহলে একটা ধনী দেশের প্রতিনিধি হিসেবে তোমার মতামতটা বলো। আবার একটা হাসির হল্লা। ডক্টর রেলিং নিজেও হাসছেন। রেবেকার চোখের সামনে হঠাৎ সব ঝাপসা হয়ে উঠতে শুরু করল। সে বুঝতে পারছে এখন আর তার কিছু করার নেই। চোখের পানি আটকাবার আর কোনো পথ নেই। সমস্ত ক্লাস নিঃশব্দ। ডক্টর রেলিং হতভম্ব। সামান্য রসিকতায় একটা বয়স্ক মেয়ে এইভাবে কাঁদতে পারে তা তিনি কল্পনাও করেননি। মিইন হাত ধরে রেবেকাকে বসালো, রুমাল এগিয়ে দিল তার দিকে। এই ছোটোখাটো মেয়েটি কখনোই ক্লাসে কোনো কথাবার্তা বলে না, গুছিয়ে কিছু বলার মতো ইংরেজি জ্ঞানও তার নেই। কিন্তু সে শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে চমৎকার ইংরেজিতে বলল, চীন দেশ একসময় দরিদ্র ছিল, সবাই হাসাহাসি করত মহান চীনকে নিয়ে, তাতে মহাচীনের কোনো ক্ষতি হয়নি। একটি দেশ যত দরিদ্রই হোক, তাকে নিয়ে রসিকতা করার স্পর্ধা কারো থাকা উচিত নয়। ডক্টর রেলিং কুইজের কাগজপত্র দিয়ে দিলেন। বারবার রুমাল চোখের উপর চেপে ধরে প্রশ্নের উত্তর লিখল রেবেকা। সুন্দরভাবে যে দিনটি শুরু হয়েছিল, কি কুৎসিতভাবেই না তার শেষ হচ্ছে। বাড়ি থেকে আসা চিঠিটা অনেক মোটা, অনেকগুলো বাড়তি টিকিট সেখানে। সেই চিঠিও খুলে পড়তে ইচ্ছে করছে না। রেবেকা তার 24 বছরের জীবনে এত লজ্জিত, এত অপমানিত বোধ করেনি। কুইজ জমা দেবার সময় ডক্টর রেলিং বললেন, রেবেকা, আজ বিকেলে আমার সঙ্গে এক কাপ কফি খাওয়ার সময় কি হবে তোমার? হবে স্যার। বেশ, মেমোরিয়াল ইউনিয়নে চলে আসবে, ক্লাস শেষ করেই চলে আসবে। পরীক্ষা কেমন দিলে? ভালো। কেমন ভালো? বেশ ভালো? হ্যাঁ, বেশ ভালো। তুমি স্মার্ট মেয়ে, আই লাইক ইউ। রেবেকা কিছু বলল না, কঠিন চোখে তাকিয়ে রইল। কিছুই ভালো লাগছে না, এমন কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আরেকবার কেঁদে ফেলবে। মেমোরিয়াল ইউনিয়ন ফাঁকা। আবহাওয়ার অবস্থা বিশেষ ভালো না, প্রচুর তুষারপাত হচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবার সম্ভাবনা। সবাই বাড়ি চলে যাচ্ছে তাড়াহুড়ো করে। ডক্টর রেলিং বিরাট এক কাপ ভর্তি কফি এবং 2টো ডোনাট নিয়ে এসেছেন। রেবেকা তার সামনে এসে বসল। কই, তোমার কফি কই? আমি কফি খাই না স্যার। অন্য কিছু খাও, চা খাও। আমার স্যার খেতে ইচ্ছে করছে না। কথায় কথায় স্যার বলছো কেন তুমি?
তোমাকে তো আগেই বলেছি আমাকে নাম ধরে ডাকবে। রেবেকা কিছু বলল না। ডক্টর রেলিং কফির কাপে লম্বা চুমুক দিয়ে বললেন, আজ তুমি কিছুটা অপমানিত বোধ করেছ বলে আমার ধারণা। আমি তার একটা প্রধান কারণ। তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। কাউকে অপদস্থ করা আমার পেশা নয়। তবে রেবেকা, কোনো ব্যাপারে এত সেন্সিটিভ হওয়া ঠিক না। বাংলাদেশ একটা অত্যন্ত দরিদ্র দেশ। এটা তুমি নিজেও খুব ভালো করে জানো। আমরা সবাই জানি। জানা সত্ত্বেও দেশকে দরিদ্র বললে তুমি একটা শিশুর মতো আচরণ করবে, এটা ঠিক না। এই ইউনিভার্সিটিতে অনেক আগে একটি বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট ছাত্র তোমার মতো শিশুসুলভ আচরণ করেছিল। তার দেশ সম্পর্কে কে যেন কি বলেছে, সে ঘুষি মেরে তার দুটি দাঁত ভেঙে ফেলেছে। পুলিশ পর্যন্ত গড়িয়েছিল ব্যাপারটা। ডক্টর রেলিং দম নেয়ার জন্য থামলেন। রেবেকা কি বলবে বুঝতে পারল না। ডক্টর রেলিং গম্ভীর গলায় বলতে লাগলেন, হ্যাঁ, আমি স্বীকার করলাম তোমরা তোমাদের দেশকে দারুণ ভালোবাসো, অথচ আমি যতদূর জানি তোমাদের দেশে সামরিক শাসন চালু আছে। যে দেশের মানুষ তার দেশকে এত ভালোবাসে তারা কি করে সামরিক শাসন চুপচাপ মেনে নেয়? এবং আমি শুনেছি যে ব্যক্তিটি তোমাদের স্বাধীনতার যুদ্ধের মূল নায়ক, তাকে সপরিবারে মেরে ফেলা হয়েছে এবং কেউ একটি কথাও বলেনি। আমি যা বলছি তা কি সত্যি? হ্যাঁ, সত্যি। তোমাদের দেশের প্রতি যে ভালোবাসা, তা কেমন ভালোবাসা বলো তো রেবেকা? রেবেকা চুপ করে রইল। চলো ওঠা যাক। আবহাওয়ার অবস্থা ভালো না। যে হারে বরফ পড়ছে তাতে মনে হয় আগামীকাল রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। উইকেন্ড শুরু হবে একদিন আগে। তুষারপাতের দৃশ্যটা তোমার কাছে কেমন লাগে রেবেকা? অপূর্ব। তোমার দেশে এত সুন্দর দৃশ্য কি আছে? আমাদের দেশে বৃষ্টিও খুব সুন্দর। তবুও তোমাদের দেশ শ্রেষ্ঠ থাকবে, তাই না? এই বলে তিনি হাসতে লাগলেন। রেবেকাও হাসতে থাকল। তার মনে গ্লানি কেটে যেতে শুরু করেছে। কি অপূর্ব একটা দৃশ্য বাইরে! লক্ষ লক্ষ শিমুল গাছের তুলোবিচি হঠাৎ করে যেন ফেটে গেছে। শিশুদের দল রাস্তায় নেমে গেছে। বরফের বল বানিয়ে একজন অন্যজনের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। বল যার গায়ে লাগছে সে যথেষ্ট ব্যথা পাচ্ছে বলে মনে হয়, কিন্তু কাঁদছে না। কিছুক্ষণ পর সবাই মিলে নরম বরফে গড়াগড়ি করছে। ডক্টর রেলিং বললেন, এই জাতীয় দৃশ্য তোমাদের দেশে আছে নাকি? এরকম গড়াগড়ি করার দৃশ্য? রেবেকা হাসি মুখে বলল, উৎসব তুৎসব উপলক্ষে মাঝে মাঝে মাটিতে পানি ঢেলে কাদা তৈরি করা হয়। তারপর সবাই মিলে সেই কাদায় গড়াগড়ি করে। সেই দৃশ্যটি কি এত সুন্দর? না, এত সুন্দর না। যাক, তাহলে একটি দিক দিয়ে আমরা জিতে রইলাম। ডক্টর রেলিং গলা ফাটিয়ে হাসতে লাগলেন। রেবেকাও হাসতে শুরু করল। এখন তার চমৎকার লাগছে। রাত 9টার মধ্যে 1 ফুট বরফ পড়ল। আবহাওয়া দপ্তর বলল বাকি রাতে আরও 2 ফুটের মতো বরফ পড়তে পারে। তুষার ঝড়ের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। ঘণ্টায় 50 থেকে 70 কিলোমিটার বেগে গাছটি উইন্ড হবার কথা। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বের না হবার পরামর্শ দেওয়া হলো। রেবেকা সকাল সকাল শুয়ে পড়ল। টেবিল ল্যাম্প জ্বালিয়ে খাম খুলল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, চিঠিটির কথা তার মনে ছিল না। ঘুমোতে যাবার আগ মুহূর্তে মনে পড়েছে। চিঠি লিখেছে টুটুল। টুটুল এত গুছিয়ে লিখতে পারে তা রেবেকা কল্পনাও করেনি। ছোট আপা, কেমন আছো তুমি? সবাইকে বড় বড় চিঠি লিখেছ, কিন্তু আমার কাছে মাত্র 3 লাইনের নোট। আমি কি দোষ করলাম? আমি অনেক চিন্তা করে নিজের একটা দোষ খুঁজে পেয়েছি। এয়ারপোর্টে তোমাকে বিদায় দিতে এসে সবাই কাঁদছিল, শুধু আমি কাঁদিনি। এই জন্যই কি আমাকে ছোট চিঠি? কিন্তু ছোট দুলাভাইও তো কাঁদেনি। তাকে তো তুমি ঠিকই লম্বা লম্বা চিঠি লিখেছ। এর মধ্যে তাকে 3টি চিঠি লিখে ফেলেছ। তার মধ্যে একটা চিঠি ফরিদা আপা চুরি করে নিয়ে এসেছে এবং সবাই পড়েছে, এমনকি মাও পড়েছে। সেই চিঠি নিয়ে খুব হাসাহাসি হয়েছে। ছোট দুলাভাই ফরিদা আপার উপর খুব রাগ করেছেন। যাই হোক, ছোট দুলাভাই প্রায় আমাদের বাসায় আসেন।
সাধারণত রাতের বেলায় খাবার সময়টায় আসেন। খাওয়া দাওয়ার পর গল্প করতে করতে 11টা বাজিয়ে ফেলেন। তখন আমরা আর তাকে যেতে দেই না। বুঝলে আপা, তাকে প্রথমে দেখে যেরকম গম্ভীর মনে হয়েছিল, তিনি সেরকম নন। খুব গল্পবাজ। ফরিদা আপা তার নাম দিয়েছেন মিস্টার বকর বকর। এই নিয়ে মা ফরিদা আপাকে খুব বকা দিয়েছে। দেখো তো মায়ের কাণ্ড কারখানা। আমরা দুলাভাইয়ের সঙ্গে কি বলি না বলি, তার মধ্যেও তার থাকা চাই। গত পরশুদিন রাতে একটা মজার কাণ্ড হয়েছে। বড় দুলাভাই তার ব্যবসার কাজে ঢাকায় এসেছেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। বাবা বিরাট এক কাতলা মাছ কিনলেন 275 টাকা দিয়ে। সেই মাছের মাথাটা কোন জামাইকে দেবেন তা নিয়ে মা খুব চিন্তিত। গোপনে মিটিং করছেন ফরিদা আপার সঙ্গে। ঠিক করা হলো বড় দুলাভাইকে দেয়া হবে। কিন্তু কী কাণ্ড! শেষ মুহূর্তে দেখা গেল সেটা দেওয়া হয়েছে ছোট দুলাভাইকে। বড় আপার সঙ্গে সঙ্গে মুখ কালো করে ফেলল। ছোট দুলাভাই অবশ্য মাছটা তুলে দিলেন বড় দুলাভাইকে এবং বললেন, আমি মাছের মাথা খাই না। আমার ধারণা তিনি ঠিকই খান। চিঠি পড়তে পড়তে বারবার চোখ ভিজে উঠছিল। নতুন পল্টন 9 লাইনের। নতুন পল্টন লাইনের সংসার চোখের সামনে ভেসে উঠছে। আহা, কি গভীর আনন্দ সেখানে। মার্থা বলল, এক চিঠি তুমি কবার করে পড়ো বলো তো দেখি রেবেকা? অনেকবার। এত সময় নষ্ট করো কেন তোমরা? আমাদের মতো করতে পারো না? এই দেখো না, আমার হাজবেন্ড আমাকে কার্ড পাঠিয়েছে। মার্থা কার্ড এগিয়ে দিল। সেখানে একটা শুকনো ধরনের লোকের ছবি। সে হাসপাতালের বেডে শুয়ে আছে, মুখে থার্মোমিটার। নিচে লেখা, প্রিয়তমা, তোমার বিরহে আমি অসুস্থ হয়ে পড়েছি। পাশে এক বিশাল বক্ষা নার্স। ছবিটি এরকম যে বিরহটা নার্সের কারণেই বোঝায়। কিরকম ফানি কার্ড দেখলে? সে যা বলতে চাইছে বলা হলো, রসিকতাও করা হলো, সময় নষ্ট হলো না। আমাকেও চিঠি লিখতে বসতে হবে না। আমি একটা কার্ড কিনে পাঠাবো, সেখানেও ফানি কিছু লেখা থাকবে। কিন্তু সেগুলো লেখালেখি তো অন্যের, তোমার নিজের কথা তো নয়। সেই সব কার্ড কিনবে যার লেখাগুলো তোমার নিজের লেখা বলে মনে হয়, তাহলেই হলো। তাছাড়া যারা এইসব কার্ড লিখেছে তারা দারুণ বুদ্ধিমান লোক। মনের ভাব এরা অনেক কিছুই গুছিয়ে বলতে পারে। তারা রাত 11টার দিকে ঘুমোতে গেল। বাইরে ঝড়ের মাতামাতি। অনেকক্ষণ পর্যন্ত ঘুম এলো না রেবেকার। তার বারবার ইচ্ছে করতে লাগলো ডক্টর ওয়ারিংটনের এই খবরটা পাশা নামের মানুষটিকে জানাতে। এত রাতে টেলিফোন পেলে সে কি বিরক্ত হবে? বোধহয় হবে না। কিছু কিছু মানুষকে দেখলেই মনে হয় এরা কখনোই কোনো কারণে বিরক্ত হয় না। নাসিমও সেরকম একজন মানুষ। মার্থাকে সঙ্গে নিয়ে তার জন্য মজার একটা কার্ড কিনলে কেমন হয়? ফরিদা কোনো না কোনোভাবে সেটা চুরি করে ফেলবে, সবাইকে দেখিয়ে আরেক কাণ্ড করবে। দেশ থেকে আসা কোনো চিঠি পাশা দুবার পড়ে না। দুবার পড়ার মতো কোনো চিঠি থাকে না। পত্রলেখকের নাম পড়েই বলে দেয়া যায় কি লেখা আছে চিঠিতে। দেশের অবস্থা ভালো না। দেশে আসবার কথা চিন্তা করা মহাবোকামি। এখান থেকে কাউকে গ্রিন কার্ড দেয়া যায় কিনা দেখো তো। কিছু ডলার পাঠানো কি সম্ভব হবে? অত্যন্ত অসুবিধায় আছি। এই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে নানা ভঙ্গিমায় লেখা থাকে। এর বাইরে যেন দেশের মানুষের আর কিছুই বলার নেই। এবারে বড় ভাইয়ের চিঠিটা অবশ্য একটু অন্যরকম। দীর্ঘ চিঠি। পাশা দুবার পড়ল। বহুদিন পর একটি চিঠি দুবার পড়া হলো। গত মাসে তোমার কোনো ড্রাফট পাই নাই। অত্যন্ত চিন্তাযুক্ত আছি। মনে হয় ড্রাফটটি মিসিং হয়েছে। কুদ্দুস সাহেবের সঙ্গে এ নিয়ে আলাপ হয়েছে। তারও ধারণা ড্রাফট মিসিং হয়েছে। আজকাল এরকম প্রায়ই হয়। চোরের দেশ। পোস্ট অফিসের ফরেন অফিসারের ব্যাপারে হাত আছে। ড্রাফট তাদের পছন্দ লোকের হাতে চলে যায় এবং তা বিনা ঝামেলায় যথাসময়ে ভাঙানো হয়। টাকা খাওয়াতে হয়। টাকার খেলা। আমি খোঁজখবর করার জন্য লোক লাগিয়েছি। তোমার মনে আছে কি না জানি না, আমার শালার এক চাচাতো ভাই জিপিওতে কাজ করেন, অফিসার র্যাঙ্ক। আমি গত বুধবার তার কাছে গিয়েছিলাম। তিনি যথেষ্ট খাতির যত্ন করলেন এবং আমাকে বললেন,
ব্যাপারটা সপ্তাহখানিকের মধ্যে দেখবেন। তবে তিনি বিশেষ করে বলে দিয়েছেন ড্রাফটের রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি পাঠানোর জন্য। কাজেই তুমি আমার এই চিঠি পাওয়া মাত্রই অতি অবশ্যই ড্রাফটের রেজিস্ট্রেশন নাম্বার পাঠাবে। সবচেয়ে ভালো হয় যদি রসিদের একটা ফটোকপি পাঠাতে পারো। কিছুমাত্র বিলম্ব করবে না। আমি অত্যন্ত চিন্তাযুক্ত আছি। ভালো কথা, তুমি মিতার নামে যে $100 পাঠিয়েছ তা সে পেয়েছে। এতগুলো টাকা ওদেরকে পাঠানোর কী কারণ বুঝলাম না। বিয়ের পর আমি $350 দিয়ে একটা মেরুন কালারের জামদানি শাড়ি দিয়েছি। আমার দেয়া মানেই তো তোমার দেয়া, কাজেই এইখানে আলাদা করে এতগুলো টাকা পাঠানোর কোনো কারণ দেখছি না। যদি মনে করো এইভাবে দরিদ্র আত্মীয় স্বজনকে সাহায্য করবে তাহলে ভুল করবে। সেটা সম্ভব না। একজনকে কিছু দিলেই সবাই ছেকে ধরবে। তুমি কতজনকে দেবে? সবচেয়ে বড় কথা, মিতা যে $100 পেয়েছে এই ঘটনাটা সে আমাকে জানায়নি। আমি অন্য লোকের মারফতে খবর পেলাম। এখন তুমি বলো আমাকে না জানানোর কারণ কি? আমি কি টাকাটা নিয়ে যেতাম? এই হচ্ছে আমাদের মানসিকতা। ছি ছি। তোমার বিবাহের ব্যাপারে এক জায়গায় আলাপের কথা বলেছি। মেয়ের বাবা রিটায়ার্ড এসপি। ঢাকা শহরে নিজে 3 তালা বাড়ি আছে। ভদ্রলোকের 2 মেয়ে, কোনো ছেলে নেই। বাবার সম্পত্তির মেয়ের ওয়ারিশান। মেয়ে দেখতে খারাপ না, লম্বা চুল। এ বিষয়ে তোমার মতামত জানাবে। তার চেয়েও বড় কথা, ড্রাফটির ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ নেবে। আমরা একমত আছি। পাশা লক্ষ্য করল এই প্রথম বড় ভাইয়ের চিঠি থেকে তোমার ভাবির শরীর ভালো যাচ্ছে না এই লাইনটি বাদ গেছে। সে বড় ভাইয়ের বর্তমান অবস্থাটি কল্পনা করতে পারে। চিন্তিত মুখে রোজ একবার পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিচ্ছেন। কুদ্দুস সাহেবের কাছে যাচ্ছেন ডলারের দর জানবার জন্য। বাড়িতে আসছেন মেজাজ খারাপ করে। একটি ড্রাফট যথাসময়ে না আসায় গোটা পরিবার শঙ্কিত হয়ে অপেক্ষা করছে। যখন এরা সত্যি সত্যি জানবে ড্রাফট মিসিং হয়নি, তখন কি হবে? বাংলাদেশে আরও কিছু পরিবার মতো তাদের এই পরিবারের আশা আকাঙ্ক্ষা একটা নির্দিষ্ট তারিখে আসা ড্রাফটের চারপাশে ঘুরপাক খাচ্ছে। এই পরিবারের কর্তা ড্রাফট ভাঙানোর কলাকৌশল ছাড়া আর কিছুই তেমন জানেন না। একজন দুর্বল পিতার ঔরসে সবল পুত্রকন্যারা জন্মাতে পারে না। পাশা চৌধুরীর বাবা নিজাম চৌধুরী একজন দুর্বল মানুষ ছিলেন। ফুড কন্ট্রোল ডিপার্টমেন্টের হেড ক্লার্ক। নিজাম চৌধুরীর জীবনের একমাত্র সাফল্য ছিল পরিচিত এক অসুস্থ ব্যবসায়ীর হয়ে বদলি হজ করা। নিজাম চৌধুরী এই ব্যাপারটি ঠিক কিভাবে ম্যানেজ করেছিলেন সেটা পরিষ্কার নয়, কিন্তু এই সাফল্যে তিনি অভিভূত হয়ে গেলেন। জীবনের বাকি কটা দিন তার কাটল হজের গল্প করে। হারে ভাইসব, কী দেশ, কী খাওয়া খাদ্য, কী ফলফলারি, সব কিছু বেসুমার। আর পানির কথা কি বলবো ভাই সাহেব, কী পানি! ভরপেটে এক ঢোক পানি খান, সব হজম, সঙ্গে সঙ্গে খিদা লাগে। আল্লাহ পাকের খাস রহমত আছে পানির উপরে। হজরে আসোয়াতে যখন চুমু দিলাম, বুঝলেন ভাই সাহেব, শরীর ভেতর দিয়ে একটা ইলেকট্রিসিটি চলে গেল, হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি। এই দেখেন গায়ের লোম খাড়া হয়ে গেছে। হাত দিয়ে দেখেন, চুমু দিয়ে চোখে পানি এসে গেল। হা হা, কি রহমত, আল্লাহ পাকের কি নিয়ামত। ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। কাবা শরীফের গল্প করে বাকি জীবনটা পার করে দিতে পারলে ভালোই হতো, কিন্তু নিজাম সাহেব একটা ঘুষের মামলায় পড়ে গেলেন। জেল জরিমানা হয়ে যেত। হজরে আসওয়াতে চুমু খাওয়ার পুণ্যেই হয়তো শুধু চাকরিটা গেল। জিপি ফান্ডের টাকা, পেনশনের টাকা এসব বের করার জন্য প্রচুর পরিশ্রম করতে লাগলেন। পাশার বড় ভাই সেই কষ্টে জোগাড় করা টাকার নানান রকম অদ্ভুত ব্যবসা ফাঁদতে লাগলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হওয়া স্বাভাবিক, বাবার চাকরি চলে যাওয়ায় সাপে বড় হয়েছে। ব্যবসা করে সংসারের অবস্থা পাল্টে ফেলার সুযোগ পাওয়া গেছে। নিজাম চৌধুরীও জ্যেষ্ঠপুত্রের ধারণা সমর্থন করতেন। কথায় কথায় বলতেন, ব্যবসার মতো জিনিস আছে নাকি? রসুল করিম নিজে ব্যবসা করেছেন, রুজি রোজগার 80% হচ্ছে ব্যবসাতে। দেখো না এখন সংসারের কি অবস্থা হয়। সংসারের অবস্থা দেখার মতোই হলো। দুবেলা রুটি এবং ডালের ব্যবস্থা হয়। নিজাম সাহেব খেতে বসে দুবেলায় ছোটোখাটো একটা ভাষণ দেন। ডাল রুটির মতো পুষ্টি কোনো রাতেই নাই। মারাত্মক পুষ্টি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব এর মধ্যেই আছে। ভাতের মধ্যে পানি ছাড়া আর কি আছে?
বাঙালি জাতির সর্বনাশ হয়েছে ভাত খেয়ে। নিজাম সাহেবের নিজের 3 ছেলের উপর বিশ্বাস ছিল অত্যন্ত প্রবল। তার ধারণা ছিল এরা একটা কিছু করে দাঁড়িয়ে যাবে। সেই ধারণা প্রায় ভেঙে পড়ার অবস্থা হলো মেজ ছেলেকে বিয়ে দিয়ে। সে বিএসসি পরীক্ষায় 1 সপ্তাহ আগে হঠাৎ ঘোষণা করল পরীক্ষা দেবে না। কারণ বড় পীর সাহেব আব্দুল কাদির জিলানী তাকে স্বপ্নে দেখিয়েছেন পরীক্ষা টরীক্ষার ব্যাপারে মাথা না ঘামিয়ে আল্লাহর পথে যাওয়ার জন্যে। সে স্বপ্নে বড় পীর সাহেবের কাছ থেকে দোয়া পেয়েছেন, যা প্রতিদিন পড়তে হবে 30,000 বার। শুধু বৃহস্পতিবার রাতে পড়তে হবে 70,000 বার। এর মধ্যেও নানান রকম ফ্যাকরা দেখা দিতে লাগল। যেমন সে হঠাৎ মেয়েদের দিকে তাকানো বন্ধ করে দিল, কারণ মেয়েদের দিকে তাকালে পাপ হয়। কোনো মেয়ের গলা শোনা মাত্র সে 2 হাতে চোখ ঢেকে ফেলত। এসব ক্ষেত্রে যা হয়, একটা হতদরিদ্র পরিবারের সুন্দরী মেয়ের সঙ্গে নিজাম সাহেবের ছেলের বিয়ে দিলেন। বাসার সবাই প্রায় নিশ্চিত এইবার ছেলের মতিগতি ফিরবে, এবং ফিরল। সে তার স্ত্রীর শাড়ি গয়না ইত্যাদির ব্যাপারে অতিরিক্ত রকমের আগ্রহী হয়ে উঠল। দিনরাত এইসব নিয়ে বাবার সঙ্গে তুমুল ঝগড়া করতে লাগল। গলা ফাটিয়ে চিৎকার, এত লোক থাকতে মাজেদাকে দিয়ে সব কাজ করানো হয়, এর মানে কি? এর মানে কি আমি জানতে চাই। 2 বছরে তাদের 3টি ছেলেপুলেও হলো। প্রথমবার যমজ কন্যা, এবং এর পরেই নিজাম সাহেবের মেজ ছেলে এক পৌষ মাসে প্রচণ্ড শীতে বড় ভাইয়ের সঙ্গে রাগ করে মসজিদে ঘুমোতে গেল। মসজিদের ঠান্ডা মেঝেতে শুয়ে 1 রাতের মধ্যেই কালান্তর নিউমোনিয়া বাঁধিয়ে ফেলল। হাসপাতালের শেষ কটা দিন তার বড় অস্থিরতায় কেটেছে। বারবার উঠে বসে বিহব্বল সুরে বলেছে, মাজেদা, ও মাজেদা, তোমাকে বড় ঝামেলায় ফেলে যাচ্ছি। কি করি বলো তো? কি করা যায় এখন? পাশা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। মেজ ভাইয়ের ছেলে মেয়েদের কোনো খোঁজ খবর বড় ভাইয়ের চিঠিতে থাকে না। এরা কেমন আছে, কত বড় হয়েছে, মাজেদা ভাবি বা কেমন আছেন? ড্রাফট না পাওয়ার দুশ্চিন্তা তাকে কীরকম কাবু করেছে? তিনিও কি তার 2 মেয়ে এবং 1 ছেলে নিয়ে শুকনো মুখে ঘুরঘুর করছেন? টেলিফোন বাজছে। পাশা এগিয়ে গেল। কে টেলিফোন করেছে? রেবেকা। সময় অসময়ে এই মেয়ে ফট করে একটা টেলিফোন করে বসে। তার রিনরিনে গলা শোনা যায়। হ্যালো, শুনুন পাশা ভাই, বাংলায় কথা বলার জন্য ফোন করলাম। ভালো করেছ, এখন কথা বলো। আজ বাসা থেকে কটা চিঠি পেয়েছি বলুন তো দেখি। 3টা। হলো না, 5টা। এটা হচ্ছে আমার হাইয়েস্ট রেকর্ড। সব বাসার চিঠি? 2টা এসেছে আমার কর্তার কাছ থেকে, একটা এসেছে বড় আপার কাছ থেকে, বরিশাল থেকে লেখা। অনেক আগে লেখা, আসতে দেরি হয়েছে কেন জানেন? জিপ কোড দেওয়া হয়নি তাই। হ্যালো পাশা ভাই। বলো। আমাদের সামনের বাসায় এক রিটায়ার্ড জজ সাহেব থাকেন, আপনাকে বলেছিলাম না? হ্যাঁ বলেছিলে। তার স্ট্রোক হয়েছে, এখন পিজিতে। তুমি মনে হয় খুবই চিন্তিত। একজন অসুস্থ আর আমি চিন্তিত হব না? কি যে কথাবার্তা আপনার, খুব রাগ লাগে। হ্যালো শুনুন। শুনছি। এই জজ সাহেবের একটি মেয়ে আছে, এত সুন্দর মনে হয়, তুলি দিয়ে আঁকা। তুমি আমাকে আগে বলেছ। দাঁড়ান, আপনাকে ছবি দেখাবো। ছবি দেখলে এই মেয়েটিকে বিয়ে করার জন্য আপনি পাগল হয়ে যাবেন। সুন্দরী মেয়ে দেখলেই ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যায়, এটা ভাবা ঠিক না। পাশা ভাই, আমি এখন রেখে দিচ্ছি, পরে কথা বলবো। ঠিক আছে। ও ভালো কথা, আজ কয়েকটা ছবি এসেছে বাসা থেকে, সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তোমার কর্তার ছবি আছে? সেই ছবি কি আঁচলে লুকিয়ে ঘুরঘুর করছো? হ্যাঁ করছি, রাখলাম। আজকের টেলিফোন রেবেকার কাছ থেকে আসেনি। পাশার বেশ মন খারাপ হয়ে গেল। সে ধরেই নিয়েছিল টেলিফোন এসেছে রেবেকার কাছ থেকে। পাশা চৌধুরী? হ্যাঁ, আমি অ্যাপেল গেমস থেকে বলছি, PRO। আমার নাম জন। হ্যালো জন,
তোমার খেলাটি মনোনীত হয়েছে। পাশা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অ্যাপল গেমস থেকে যথাসময়ে টেলিফোন না আসায় সে ধরে নিয়েছিল খেলাটি তাদের পছন্দ হয়নি। জন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে একটা ছোট্ট সমস্যা আছে। কী সমস্যা? তোমার খেলাটি ডিপ্রেসিং, ক্রিসমাস স্পিরিটের সঙ্গে খাপ খায় না। ক্রিসমাস খেলা হবে আনন্দের, কিন্তু তোমার খেলাটি আনন্দের কিছু নেই। একটা নিরানন্দ বিষয় নিয়ে তুমি কাজ করেছ। আশা করি তুমি কথাটা স্বীকার করবে। পাশা চুপ করে রইল। হ্যালো মিস্টার পাশা। বলো, শুনছি। তুমি কি খেলার ফরম্যাট ঠিক রেখে এটাকে একটা আনন্দের খেলার বদলে দিতে পারো? তা কী করে সম্ভব? যেমন মনে করো, একটি ছেলে নির্দিষ্ট ডলার নিয়ে এক ছুটির দিনে ডেট করতে বের হয়েছে। এটা হচ্ছে তাদের একটা সাজেশন। তুমি অন্যভাবেও এটা করতে পারো, পারো না? পাশা জবাব দিল না। তুমি এটা বদলে দিলে আমরা খেলাটা কিনব। রাজি থাকলে টেলিফোনে রয়্যালিটির ব্যাপারটা নিয়ে নিষ্পত্তি করতে চাই। মোট রয়্যালিটির উপর কিছু বোনাসও দেওয়া হবে। ক্রিসমাস প্রোডাকশন, সেই কারণেই বোনাস। তুমি কি রাজি আছো? না, খেলাটা যেভাবে আছে আমি সেটাকে সেভাবেই রাখতে চাই। এ ব্যাপারে ইচ্ছে করলে তুমি একটা সেকেন্ড থট দিতে পারো। আমি এ নিয়ে আর ভাবতে চাই না। পাশা টেলিফোন নামিয়ে রাখল। তার সামনে খুব একটা খারাপ সময়। জমা টাকা দ্রুত শেষ হয়ে আসবে। তারপর কি? তার কোনো গ্রিন কার্ড নেই। সে অসংখ্য ইলিগাল এলিয়েনদের একজন। কেউ তাকে কাজ দেবে না। দেশে ফিরে যাওয়া সম্ভব নয়। কি করবে সে দেশে গিয়ে? তার কোনো ডিগ্রি নেই। পড়াশোনা ছেড়ে দিয়েছে। টাকার জোগাড় করা হয়নি। হাড়ভাঙ্গা পরিশ্রমের পয়সায় পড়াশোনা করা সবার হয়ে ওঠে না। তার হয়নি, ফরিদের হয়নি। অথচ তারা দুজনেই কি আমেরিকান ছাত্রদের চমকে দেয়নি? বিশেষ করে ফরিদ। পরপর 4 বার ডিনস লিস্টে তার নাম গেল। ডক্টর টলম্যানের আগ্রহে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেজর বদলে ফেলে চলে এলো কম্পিউটারে। কারণ টলম্যানের ভাষায় কম্পিউটার সায়েন্সে দরকার সবচেয়ে মেধাবী ছাত্রদের। জ্বর আসছে নাকি? পাশা কপালে হাত দিয়ে উত্তাপ পরীক্ষা করল। শরীর খারাপ লাগছে। টেবিল ল্যাম্পের আলো চোখে লাগছে। চোখ করকর করছে। খেলাটি বদলে দিলে হতো না? না, তা ঠিক হতো না। সারা জীবন সে পরাজিত হয়েছে, আর পরাজিত হতে ইচ্ছে করছে না। কেন করছে না? রেবেকা মেয়েটির কারণে কি? এই শ্যামলা মেয়েটি কি কোনো বিচিত্র উপায়ে তার ভেতর অহংকার জাগিয়ে তুলেছে? পাশা অবেলায় ঘুমিয়ে পড়ল এবং অনেক দিন পর মাজেদা ভাবিকে স্বপ্নে দেখল। ভাবি যেন খুব চিন্তিত ভঙ্গিতে বসে আছেন। তার গুলগাল মুখটি কেমন লম্বাটি হয়ে গেছে। তিনি খুব হাসছেন। রেবেকার অভ্যেস হচ্ছে প্রতিদিন কম করে হলেও 4-5 বার মেল বক্স পরীক্ষা করা। ক্লাসের ফাঁকে ফাঁকে যখনই সময় পায় তখনই একতলায় চলে যায়। 64 লেখা ছোট্ট খোপটি খোলে। এই সময় তার বুক কাঁপতে থাকে। প্রথম দিকে সারাক্ষণ মেলবক্স ফাঁকা থাকত। তার মানে মনে একটা সন্দেহ থাকত, হয়তো ভুলে তার চিঠি অন্য কারো খোপে চলে গেছে। সে সন্দেহটা আর কখনো হয় না। আমেরিকানরা কাজ করে নির্ভুল, এই বিশ্বাস তার হচ্ছে। আজ বুধবার। দেশের চিঠি আসার কথা নয়। সাধারণত দেশের চিঠি আসে সোম এবং মঙ্গলবারে। তবু রেবেকার মনে হতে লাগলো তার চিঠি আছে। যেটা খুব বেশি মনে হয় সেটা সাধারণত হয় না। কাজে সে প্রাণপণে ভাবতে চেষ্টা করল আজ কোনো চিঠি পাওয়া যাবে না, মেলবক্স থাকবে ফাঁকা। কিন্তু বেশ কয়েকটা চিঠি ছিল। এর মধ্যে একটি দেশের, খামের উপরে বাংলায় লেখা প্রেরক ফরিদা ইয়াসমিন। শুধু প্রেরকের নাম নয়, প্রাপকের নামও লেখা বাংলায়। এদের কি বুদ্ধিশুদ্ধি কোনো কালে হবে না? বাংলা নামটা এখানে পড়বে কে? এরা যে বুদ্ধি করে রেবেকার মেল বক্স রেখে গেছে তাই যথেষ্ট। ফরিদার চিঠি ছাড়া আর যা এসেছে তার সবই বোধ হয় জাঙ্ক মেল। জিনিসপত্র বিক্রি করায় আমেরিকান কায়দা। তারা এসব চিঠি কি বেছে বেছে কিশোরীদের পাঠায়। হয়তো ভাবে
বোকা বিদেশিরা এই ফাঁদ বুঝতে পারবে না। রেবেকাকে একটা চিঠি লিখেছে সিয়াটলের একটি ঘড়ি কোম্পানি। লিখেছে, মিসেস রেবেকা ইয়াসমিন, আপনি আমাদের অভিবাদন গ্রহণ করুন, কারণ আপনি একটি প্রতিযোগিতায় জয়লাভ করেছেন। প্রতিযোগিতাটি হচ্ছে আপনার অগোচরে। আমরা সমগ্র আমেরিকায় 50 জন ভাগ্যবান ব্যক্তির একটা তালিকা করেছি, তাতে আপনার নাম উঠেছে। আমরা আপনাকে প্রতিযোগিতায় জয়লাভের কারণে একটা কোকিল ঘড়ি পাঠাচ্ছি। জিনিসটি জার্মান কারিগর কর্তৃক হতে তৈরি এবং প্রায় $200 মূল্যের এই অপূর্ব ঘড়িটি দেওয়া হবে মাত্র $19। রেবেকা ভেবে পায় না, এরা এত তাড়াতাড়ি তার নাম জানল কি করে? নাম জানার এই কষ্টটি করবার জন্যই কি ওদের কাছ থেকে একটা ঘড়ি কেনা উচিত নয়? আজ 2টি চিঠি এসেছে রিয়েল এস্টেটের বিজনেসের লোকজনের কাছ থেকে। তারা জানতে চাচ্ছে রেবেকা কি এখানে কোনো বাড়ি কিনতে আগ্রহী। $5,000 ডাউন পেমেন্ট দিয়ে সে এই মুহূর্তে একটা বাড়ি কিনতে পারে। বাড়ির দাম মাসিক কিস্তিতে শোধ করতে হবে। সুদের হার 13%। তারা বেশ কিছু বাড়ির ছবি পাঠিয়ে দিয়েছে। এমন চমৎকার সব বাড়ি যে দেখলেই কষ্ট হয়। একটা কাঠের বাড়ি খুব মনে ধরল রেবেকার। লেকের পাশে 2 তলা বাড়ি, বিশাল এক বারান্দা, যেখানে পুরনো আমলের একটা ইজি চেয়ার পাতা আছে। দেখলেই শুয়ে থাকতে ইচ্ছে করে। বাড়িটাকে ঘিরে আছে বিশাল পাইন গাছের সারি। ছবিটি তোলা হয়েছে বাতাসের মধ্যে, কারণ পাইন গাছগুলো এক পাশে হেলে আছে। লাল স্কার্ট পরা একটা মেয়েও দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। বাতাসে তার চুলও উড়ছে। এরকম একটা বাড়ি থাকলে জীবনটা কি অন্যরকম হয়ে যেত না? বিকেলবেলা বিশাল বারান্দায় বসে চা খেত। লাল স্কার্ট পরা মেয়েটির মতো চুল উড়িয়ে হাঁটত পাইন গাছের নিচে। জ্যোৎস্না রাতে তার বরকে সঙ্গে করে নৌকা নিয়ে বেরোতে যেত হ্রদে। আহা, কি অপূর্ব জীবন এদের! রেবেকা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে অন্যমনস্ক ভঙ্গিতে অন্য চিঠিগুলো দেখতে লাগল। একটা চিঠি এসেছে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি ডিনের কাছ থেকে। রেবেকাকে জানানো হয়েছে যে তাকে গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে নেওয়া হয়েছে স্প্রিং কোয়ার্টার থেকে। তাকে ফ্রি টিউশন দেওয়া হয়েছে এবং এছাড়াও প্রতি মাসে তাকে দেওয়া হবে $475। ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো মেটানোর জন্য তাকে অবিলম্বে ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সত্যি তাহলে ব্যাপারটা ঘটেছে? এবার বোধহয় খবর জানিয়ে সবাইকে চিঠি লেখা যাবে। চিঠি পড়ে ওদের কি অবস্থা হবে কে জানে। কেউ নিশ্চয় বিশ্বাসই করতে চাইবে না। তাদের আত্মীয় স্বজনদের কেউ পিএইচডিওয়ালা নেই। দূরসম্পর্কের এক মামা আছে, MRCP। ভদ্রলোক কখনো কাউকে চিনতে পারেন না। রেবেকার তাড়াহুড়ার বিয়ের পর একটা টি পার্টির ব্যবস্থা হলো। সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হলো। MRCP মামাকেও দেওয়া হলো। টুটুলের বক্তব্য হচ্ছে, দীর্ঘ সময় ভদ্রলোক চিনতেই পারলেন না কার বিয়ে হয়েছে কি। তারপর নাকি এমন একটা ভাব করছেন যার মানে হচ্ছে চিনতে পারেননি তাতে কি, পৃথিবীর সবাইকে তো আর চেনা যায় না, দেখি সময় পেলে যাব। শেষের অংশটা টুটুলের বানানো। সে খুব বানিয়ে কথা বলে। মামা ভদ্রলোক দাওয়াতে এসেছিলেন। বাঁশের তৈরি একটা ফুলদানি প্রেজেন্ট করেছিলেন। টুটুলের ধারণা সেই ফুলদানিটা তিনি নিজেই বাঁশ চেঁচে বানিয়েছেন। টুটুল দারুণ ফাজিল হয়েছে। গত কয়েকদিন ধরে ক্লাসগুলো কেমন ঢিলে ঢালা হয়ে যাচ্ছে। ক্লাস শেষ হওয়া মাত্রই কুইজ হচ্ছে না। এটা নাকি করা হয়েছে ক্রিসমাসের কারণে। যাবতীয় পরীক্ষা নিয়ে যাওয়া হয়েছে ক্রিসমাসের পর। বিদেশিরা তাদের পড়ালেখার যাবতীয় উৎসবের বাইরে রাখে বলে যে কথাটি প্রচলিত, তা ঠিক নয়। আমরা যেমন কিছু কিছু রোজার ঈদের পরে নিয়ে যাই, এরাও তাই করে। পরীক্ষায় নকলের ব্যাপারটাও তার চোখে পড়েছে। একটি আমেরিকান ছেলে বইয়ের পাতা কেটে হাঁটুর উপর রেখে লিখেছে। এই দৃশ্যটি তার নিজের চোখে দেখা। দুপুরবেলা ডক্টর রেলিং এর একটা ক্লাস ছিল কেমিক্যাল প্রিজারভেটিভস এর উপর। ডক্টর রেলিং এসে জানালেন তিনি ক্লাসটা নিতে পারছেন না, কারণ প্রচণ্ড সর্দিতে তার নাক বন্ধ। 3 ঘন্টার ভেতর 6টা টাইনালন খেয়েও কিছু হচ্ছে না। রেবেকা লক্ষ্য করল ক্লাস হবে না শুনে আমেরিকান ছাত্রগুলো বাংলাদেশি ছাত্রদের মতো হৈ হৈ করে উঠল, যেন এটা একটি মহা আনন্দের ব্যাপার ঘটে গেছে। ডক্টর রেলিং বললেন, যেসব বিদেশি ছাত্রছাত্রী এখানে ক্রিসমাসের ডিনারে দাওয়াত পায়নি
তাদের জন্য আমরা কিছু হোস্ট জোগাড় করেছি। তাদের লিস্ট অফিসে আছে। বিদেশি ছাত্রদের অনুরোধ করা হচ্ছে তারা যেন পছন্দসই হোস্ট বেছে নেয়। রেবেকার নিমন্ত্রণ এসেছে 2 জায়গা থেকে, প্রফেসর ওয়ার্ডিংটন এবং ডক্টর রেলিং। কোনটিতে সে যাবে এখনও মনস্থির করতে পারেনি। খালি হাতে নিশ্চয়ই যাওয়া যাবে না, একটা কিছু কিনে নিয়ে যেতে হবে। কি কেনা যায় কে জানে। পাশা ভাইকে নিয়ে যেতে হবে একবার ওয়েস্ট একারে। ক্রিসমাসের সবচেয়ে বড় বাজার নাকি সেখানেই। রেবেকা খানিকক্ষণ ঘুরে বেড়ালো নিজের মনে। এত সকাল সকাল ডরমিটরিতে ফিরে যেতে ইচ্ছে করছে না। ডরমিটরিতে যাওয়া মানেই নিজের ঘরে গম্ভীর হয়ে বসে থাকা। এর চেয়ে বিশাল ইউনিভার্সিটিতে নিজের মনে ঘুরে বেড়াতে তার বেশ লাগে। হ্যালো রেবেকা। রেবেকা তাকিয়ে দেখল রেড চাইনার মি ইন ছোট ছোট পা ফেলে এগিয়ে আসছে। রেবেকা, তুমি কেমন আছো? একটু আগেই ক্লাসে যার সঙ্গে ছিল সে এখন তাকে জিজ্ঞেস করছে কেমন আছো। রেবেকা অবাক হয়ে তাকিয়ে রইল। মি ইন বলল, চলো কফি খাই। রেবেকা গেল তার সঙ্গে। মি ইন কোনো একটা ব্যাপারে একটু উত্তেজিত। রেবেকা বলল, আমাকে কি তুমি কিছু বলবে? হ্যাঁ। চলো কফি খেতে খেতে বলবো। মি ইন যে কথাটি বলল তার জন্য রেবেকা ঠিক প্রস্তুত ছিল না। রেবেকা, এরা আমাকে একটা ইউনিভার্সিটিতে একটি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিয়েছে। এরা চায় আমি স্প্রিং কোয়ার্টার থেকে ক্লাস শুরু করে দিই। তাই নাকি? হ্যাঁ, চিঠিটা আমার সঙ্গে আছে, দেখতে চাও? না, দেখতে চাই না। মি ইন চিন্তিত মুখে বলল, আমেরিকানরা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। এর পেছনে কোনো পলিটিক্যাল উদ্দেশ্য নিশ্চয় আছে। কি উদ্দেশ্য থাকবে? সেটা বুঝতে চেষ্টা করছি। তোমাকে এই অফার দেবার পেছনে কারণ থাকতে পারে। আমাকে দেবার কারণ নেই। আমি খুবই মিডিয়কর একজন ছাত্রী। এত ভাবছ কেন? অফার দিচ্ছে যখন নিয়ে নাও। নিয়ে নাও বললেই তো আর নেওয়া যায় না। দেখতে হবে আমার দেশ রাজি হয় কি না। রাজি হবে না এটা প্রায় ধরে নেওয়া যেতে পারে। মি ইন এই ব্যাপারটাই যথেষ্ট বিচলিত হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে। সে দ্বিতীয় পেয়ালা কফি নিয়ে এলো। রেবেকা কিছু হালকা কথাবার্তা বলতে চেষ্টা করল, কিন্তু মি ইনের মন নেই। রেবেকা বলল, মি ইন, এই ছবিটা দেখো, কেমন চমৎকার একটা কাঠের বাড়ি দেখলে? দেখলাম। $5,000 থাকলে এই বাড়িটি কেনা যায়। আমার কাছে যদি থাকতো আমি কিনতাম। এত বড় একটা বাড়ি তোমার দরকার কি? আরে, মেয়েটা বলে কি? দরকার না থাকলে বুঝি বিশাল একটা বাড়ি থাকতে পারবে না? মি ইন বলল, ছবিতে বাড়িটা যত সুন্দর লাগছে আসলে তত সুন্দর নয়। ছবিতে সব কিছু ভালো দেখায়। আমেরিকা তুমি সহ্যই করতে পারো না, তাই না মি ইন? হ্যাঁ, তাই। নোংরা আমেরিকানদের কোনো কিছুই ভালো হতে পারে না। রেবেকা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, চলো না বাড়িটা দেখে আসি। ক্রিসেন্ট লেকের পাশেই বাড়ি, কাছেই তো। একটা ক্যাব নিয়ে যাব। পাগল নাকি তুমি? কেন, অসুবিধা কি? শুধু শুধু এ বাড়ি দেখে কি হবে? তুমি তো আর কিনছ না। কিনতে ইচ্ছে করছে যে। মি ইন অবাক হয়ে তাকিয়ে রইল। বাংলাদেশি এই মেয়েটি অদ্ভুত। পড়াশোনায় খুব তুখর এবং বেশ সাহসী। সমাজতান্ত্রিক বিপ্লব যে দেশে হয়নি সে দেশের মেয়েরা সাহসী হয় না বলে একটা কথা প্রচলিত আছে, তা সম্ভবত ঠিক নয়। রেবেকা, চলো ওঠা যাক। তুমি যাও, আমি একটু বসব। একা একা বসে থাকবে? একা কোথায়, কত লোকজন। মি ইন চলে যেতেই রেবেকা বোনের চিঠি খুলল। বাড়ির চিঠিগুলো সে সাধারণত রাতে শোবার সময় পড়ে। পড়তে পড়তে তার চোখ ভিজে যায়। কত ছোটখাটো সুখ স্মৃতি মনে পড়ে, সমস্ত হৃদয়কে অভিভূত করে দেয়। আপা, তোমার দেশে ফেরার দিন তো ঘনিয়ে এলো। সিরিয়াস একটা রিসিপশন আমরা তোমাকে দেব।
এয়ারপোর্ট হাজির হব ফুলের মালা নিয়ে। এক্ষুনি তার প্রস্তুতি চলছে। মা সব আত্মীয় স্বজনকে চিঠি দিয়েছেন তোমার আসবার তারিখ জানিয়ে। এদিকে ছোট দুলাভাইও মনে হয় তোমার বিরহে খানিকটা কাতর। তার ঘরে গিয়ে দেখি তোমাদের একটা বিরাট ছবি বাঁধানো। এমন কায়দা করে ছবি তুমি কখন তুললে তাই তো জানি না। স্টুডিওতে তোলা ছবি নিশ্চয়ই। ছবিতে তোমাকে খুব ফর্সা লাগছে, আর দুলাভাইকে বেশ বোকা বোকা লাগছে। ভালো কথা, দুলাভাই হঠাৎ কী মনে করে গোঁফ রাখতে শুরু করেছিলেন। আমি এবং টুটল স্ট্রং প্রটেস্ট করায় সেই গোঁফ ছেঁটে ফেলা হয়েছে। এখন মনে হচ্ছে গোঁফ থাকা অবস্থাতেই ভালো দেখাচ্ছিল। তোমার কাছে দুলাভাইয়ের একটা গোঁফওয়ালা ছবি পাঠালাম। তুমি তোমার মতামত জানিয়ে চিঠি দেবে। তুমি যদি ইয়েস বলো তাহলে আবার গোঁফ রাখানো হবে। এখন দিচ্ছি সবচেয়ে ইন্টারেস্টিং খবরটি। ছোট দুলাভাই ওদের বাড়ির দোতলায় একটা ঘর তুলছেন। তুমি এসে ওই ঘরে উঠবে। দুলাভাইয়ের এক আর্কিটেক্ট ফ্রেন্ড ডিজাইন দিয়েছেন। শোবার ঘরের সঙ্গে ছোট্ট একটা ড্রেসিং রুম, বিরাট অ্যাটাচ বাথ। এই হলঘরের মতো বড় বাথরুমে বাথটাবের ব্যবস্থাও থাকবে। বিদেশি বাথটাবগুলো সাংঘাতিক দাম, দেশিগুলো আবার দেখতে ভালো না। গুলশান মার্কেটের মাঝে মাঝে সেকেন্ড হ্যান্ড বিদেশি বাথটাব পাওয়া যায়। সাহেবরা ঘর ভাড়া নিয়ে নিজের বাথটাব ফিট করে নেয়, আবার যাবার সময় খুলে বেচে দিয়ে যায়। দুলাভাই কিনতে চেষ্টা করছেন। পাওয়া গেলে খুব ভালো হয়। আমি তাহলে গরমের সময় তোমাদের ওখানে চলে যেতে পারি। সিনেমায় নায়িকাদের মতো সাবানের ফ্যানের মধ্যে ডুবে থাকবো, শুধু মাথাটা ভাসবে। তোমাকে এই অবস্থায় আমার একটা ছবি তুলে দিতে হবে কিন্তু। আপা, তোমার চিঠির সঙ্গে যে লিস্টটা দেখছো এটা টুটুলের। এর প্রতিটি জিনিস তোমাকে আনতেই হবে, না আনলে টুটুল নাকি একটা সিরিয়াস কাণ্ড করবে। আমি কোনো লিস্ট দিচ্ছি না, তোমার শুভবুদ্ধির উপর আস্থা রাখছি এবং আমি জানি তুমি আমাকে বেশি ভালোবাসো। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প নক্ষত্রের রাত এর 3য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।